হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব ল্যাজারাসের এপিসোড 10। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই একজন সংবাদ প্রতিবেদককে, যিনি বলছেন স্কিনারের দেওয়া তথ্য অনুযায়ী এখন ঠিক 7 দিন পর প্রথম হাপনা রোগীর মৃত্যু হবে। যদিও এখনও 7 দিন বাকি, তবুও হাসপাতালে প্রচুর রোগী ভর্তি হচ্ছেন, কারণ সবার প্রচণ্ড জ্বর আসছে। পরীক্ষা করে দেখা গেছে যে এটা হাপনা রোগের কারণেই হচ্ছে। সরকারও বলছে যে যদি আপনার জ্বর আসে বা আপনি কোনো অসুস্থ বোধ করেন, দয়া করে বাড়িতেই থাকুন। হাসপাতালগুলো সম্পূর্ণ ভর্তি, আপনি গেলেও কোনো রকমের চিকিৎসা পাবেন না। পরের দৃশ্যে আরেক সংবাদ প্রতিবেদক বলছেন যে কিভাবে সমস্ত শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে, সব স্টক নিমেষেই নিচে নামছে। কংগ্রেস, আর্থিক প্রতিষ্ঠান, এমনকি ডাক পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলছেন সম্ভবত এটাই আমাদের শেষ সপ্তাহ, আমরা আর কখনো শনিবার দেখতে পাবো না। অন্যদিকে আমরা দেখি টিম ল্যাজারাস স্কিনারদের বাড়িতে ক্রিসের পাওয়া ওষুধের বিশ্লেষণ করছে। ক্রিস জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয় এটা কি হাপনার প্রতিষেধক হতে পারে? তারা সঙ্গে সঙ্গেই বলে, না না, বাজে কথা বন্ধ করো। এই সময় অন্য একজন বলে যে এই ওষুধটা রক্ত জমাট বাধা রোধ করার জন্য সাধারণত কৃত্রিম হার্ট বসানোর সময় এটি ব্যবহার করা হয়, যাতে রক্ত জমাট না বাঁধে। সবাই হার্ষের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, সে কি আগে কখনো হার্ট সার্জারি করিয়েছিল? হার্ষ বলে ও জানতো যে স্কিনারের হার্টে সমস্যা আছে, কিন্তু কৃত্রিম হার্ট বসিয়েছিল এটা আমি জানতাম না। ডগলাস বলে যদি সে এমন কিছু করেও থাকে তাহলে তার ইনফরমেশন তো অবশ্যই থাকবে। পরের দৃশ্যে এলেনা সমস্ত কৃত্রিম হার্ট ট্রান্সপ্ল্যান্টের তালিকা দেখায়। সে বলে যে এখানে কোথাও স্কিনার নেই, যা প্রায় অসম্ভব। এক্সিল বলে কি জানি, ও হয়তো কোনো প্রাইভেট বা জিনিয়াস সার্জন রেখেছিল, যেরকম বইয়ের গল্পতে থাকে। ক্রিস বলে বাস্তবেও কি এমন হয়? হার্টস জবাব দেয়, হ্যাঁ হতেও পারে। আর ইতিমধ্যে লিল্যান্ড বিষণ্ণ হয়ে বসে গেছে, যেন সে কিছু জানে কিন্তু বলছে না। হার্ট সেই সময় ব্যাখ্যা করে কিছু ধনী লোকের জন্য প্রাইভেট হাসপাতাল আছে, যারা কোনো রকমের কোনো তথ্য বাইরে ফাঁস করে না। ক্রিস বিদ্রুপ করে আর বলে, তুমি কি আমাদের পরীর গল্প বলছো নাকি? আর এখন হঠাৎই লিল্যান্ড উঠে দাঁড়ায় আর বলে, আমার কাছে কিছু তথ্য আছে। আর সে তাড়াতাড়ি জামা কাপড় পরতে শুরু করে। পরের দৃশ্যে লিল্যান্ডকে প্রস্তুত দেখা যায়, যেন সে কোনো পার্টিতে যাচ্ছে। সবাই হতবাক, কারণ সাধারণত সাদামাটা লিল্যান্ড এত সাজগোজ করে না। লিল্যান্ড বলে, আমি কিছু সূত্র জানি, এক্সিল আর ডগলাস, তোমরা আমার সঙ্গে আসো। এরপর আমরা সেই গুপ্তচরকে দেখি যাকে এক্সিলকে মারার দায়িত্ব দেওয়া হয়েছিল। সে এক্সিলের অবস্থান খুঁজছে এখন। অন্যদিকে লিল্যান্ড এক্সিল আর ডগলাসকে নিয়ে একটা বিশাল গেটের সামনে পৌঁছায়। লিল্যান্ড ক্যামেরার দিকে তাকিয়ে বলে, এটা আমি, এস্টার লিল্যান্ড, দরজা খুলে দাও। দরজা খোলার পরে তারা এক প্রাসাদের দিকে এগিয়ে যায়। ডগলাস আর এক্সিল অবাক হয়ে যায়। এখন গাড়ি থামতেই একজন দৌড়ে এসে বলে, লিল্যান্ড সামা, আপনি ফিরে এসেছেন, আমরা আপনার জন্য অনেক অপেক্ষা করেছিলাম। সেই লোকটা এক্সিল আর ডগলাসকে বিদায় করতে চায়, কিন্তু লিল্যান্ড বলে, এরা আমার বন্ধু, এরা আমার অনেক যত্ন নিয়েছে, তাই লোকটি এখন ক্ষমা চায়। আর ভেতরে ঢুকতেই এক্সিল জিজ্ঞাসা করে, এটা কোন জায়গা? ডগলাস বলে, আমি শুনেছি যে এস্টার পরিবার অত্যন্ত ধনী, আর ওদের পূর্বপুরুষ নিয়েও অনেক গল্প আছে। পরের দৃশ্যে এক্সিল আর ডগলাস নার্ভাস হয়ে বসে আছে, কিন্তু লিল্যান্ড একদম রিল্যাক্সড। হঠাৎই একটা মেয়ে এসে বলে, এই তথাকথিত ছেলে ফিরে এসেছে, যাকে সবাই প্রায় ভুলেই গিয়েছিল। এক্সিল আর ডগলাস ভাবে যে এটা আবার কে। মেয়েটি লিল্যান্ডের কাছে এসে বলে, ভাই, তোমার 4 বছর পর এখানে ফিরে আসার কথা মনে পড়লো কি করে? লিল্যান্ড ওঠে আর ক্ষমা চায়। সে বলে, আমি করতে চাইনি, কিন্তু আমি এখানে আসতে বাধ্য হয়েছি। এই মেয়েটি লিল্যান্ডের বড় বোন। সে লিল্যান্ডকে এটাও জিজ্ঞাসা করে, তুমি আবার এই দুজন কাদেরকে নিয়ে এসেছো? এরা কি চোর নাকি? উত্তরে লিল্যান্ড বলে, ওরা আমার বন্ধু, আর আজকে আমি এখানে এসেছি একটা জিনিস জানার জন্য। যেটা শুনে তার বড় বোন রেগে গিয়ে বলে, তুমি শুধুমাত্র কাজের জন্যই এলে? বাবা সত্যিই বোকা ছিলেন, তাদের নিয়ম ছিল শুধু ছেলেরাই উত্তরাধিকার পাবে, অন্যথায় আমি এখন এই বাড়ির মালকিন হতাম। এই কথাগুলো ডগলাস আর এক্সিল শুনছিল। ডগলাস ভাবে, ও আমাদেরকে এখানে কেন নিয়ে এসেছে? লিল্যান্ড বলে, যদি তুমি কাউকে বিয়ে করে ফেলো তাহলে হয়তো এটা সম্ভব হতেও পারত। এই কথা শুনে তার বড় বোন একদম রেগে ফুঁসে ওঠে আর বলে, তুমি সত্যিই চাও যে আমি এমন কাউকে বিয়ে করি যাকে আমি চিনিও না? ঠিক তখনই সেই লোক এসে বলে, ইজাবেলা সামা, শান্ত হন। কিন্তু তার বোনটা বালিশ তুলে লিল্যান্ডের দিকে ছুঁড়ে মারতে শুরু করে, কিন্তু লিল্যান্ড একটুও নড়ে না। আর এখন তার বড় বোন এগিয়ে গিয়ে লিল্যান্ডকে এক চড় বসায় আর বলে, তোমার এত সাহস হলো কি করে?
এইসব দায়িত্ব তোমার নেওয়া উচিত ছিল, আমার না। তারপর সে কাঁদতে কাঁদতে বলে, এতদিন পর তুমি ফিরে এলে, এখন এই সবই তুমিই সামলাবে। বাবার সমস্ত সম্পত্তি তোমাকেই উত্তরাধিকার সূত্রে নিতে হবে। লিল্যান্ড বলে, আমার সব বড় ভাইয়েরা মারা গেছে, তাই দায়িত্ব আমার উপর এসে পড়েছে। কিন্তু সত্যি বলতে বাবার সঙ্গে আমার শৈশবের একটা স্মৃতিও মনে নেই। বোনটা চমকে উঠে বলে, তুমি বলতে চাও যে তুমি তার আসল সন্তান নও? লিল্যান্ড মাথা নেড়ে বলে, হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। এই সময় তার বোন রেগে গিয়ে বলে, তাতে কি, বাবা তো তোমাকে নিজের সন্তান বলেই মনে করতেন, এত ভালোবাসতেন, কিন্তু তুমি তার মৃত্যুর পরে তাকে দেখতেও আসোনি। এই বলে সে বেরিয়ে যেতে চায় আর বলে, যতদিন না তুমি এখানে থাকতে শুরু করছো ততদিন আমি কোনো সাহায্য করব না। এদিকে এক্সিল আর ডগলাস ভাবে, আমরা কোথায় এসে পড়লাম রে। তারা অনুমান করে যে লিল্যান্ড হয়তো তাদেরকে এখানে নিয়ে এসেছে নিজের আসল পরিচয় দেখানোর জন্য, যে এই লিল্যান্ড কত বড় সমস্যার মধ্যে আছে। এর পরের দৃশ্যে সেই লোকটা ফিরে এসে লিল্যান্ডকে বলে, লিল্যান্ড, আপনার বোন আসলে আপনাকে খুবই মিস করেছিলেন। আজ আপনি ফিরে আসাতে তিনি খুবই খুশি হয়েছেন, কিন্তু শুধু একটু রাগ করে আছেন। আর হঠাৎই এখন বোনটা ফিরে এসে বলে, আমায় ক্ষমা করো আমি যা বলেছি তার জন্য। শেষ পর্যন্ত তুমি 4 বছর পর ফিরেই এসেছ। বাবার মৃত্যুর পর তুমিই তো তার সমাধিতে ফুল দিয়ে গিয়েছিলে, তাই না? এক্সিলের মনে পড়ে যে সত্যি লিল্যান্ড তার বাবার সমাধিতে ফুল দিয়েছিল। সে স্বীকার করে, হ্যাঁ, আমি ফুল রেখেছিলাম। বোনটা বলে, আমি জানি তুমি বাবাকে ভালোবাসতে, শুধু দেখাতে পারোনি। তুমি বলো, তুমি কেন এখন এসেছো এখানে? আমি তোমাকে যেভাবেই হোক সাহায্য করব। লিল্যান্ড জিজ্ঞাসা করে, তুমি কি প্রাইভেট হাসপাতালের কথা জানো? বলতে পারো সেটা কোথায়? বোনটা রাজি হয়, কিন্তু একটা শর্তে। সে বলে, আমি সাহায্য করব, কিন্তু তোমাকে প্রতিশ্রুতি দিতে হবে যে তুমি এই শনিবার আমার সঙ্গে কাটাবে। লিল্যান্ড হাসে আর বলে, এই শনিবার? ঠিক আছে তাহলে। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা সেই গুপ্তচরকে দেখতে পাই, যে আবার মাংস খাচ্ছে প্রোটিনের জন্য। এক ওয়েটার তার টেবিলে একটা কুকিজ রাখে, আর কুকিজ ভাঙতেই ভেতর থেকে একটা কিউআর কোড বের হয়। ওয়েটার বলে, আপনার লাক কেমন? আর গুপ্তচর এখন ঠোঁট কামড়ে বলে, আমার কাছে লাক নামের কোনো জিনিস নেই। আবার দৃশ্য পরিবর্তন হয়, আমরা শেষ পর্যন্ত সেই প্রাইভেট মেডিকেল সোসাইটিতে পৌঁছাই, যেটা শুধুমাত্রই অতি ধনীদের জন্যই। লিল্যান্ড দরজায় এসে বলে, মালিককে বলুন যে এস্টার লিল্যান্ড দেখা করতে এসেছে। আর এক মহিলা তড়িঘড়ি করে এসে বলে, আরে দেখো দেখো কে এসেছে, কত বছর পর তুমি নিজের উপস্থিতি জানালে। সে তার বাকি সব অ্যাপয়েন্টমেন্টগুলো বাতিল করে দেয় আর বলে যে ওগুলো হাপনা সম্পর্কিতই ছিল, আর সেগুলো বাদ দিয়ে সে এখন লিল্যান্ডের সঙ্গে কথা বলবে। অন্য প্রান্তে এবেল হার্শকে একটা ভিডিও দেখাচ্ছে, এয়ারপোর্টের ফুটেজ, যেখানে স্কিনারকে শেষবার দেখা গিয়েছিল। ভিডিওতে স্কিনার একটা শিশুর দিকে তাকিয়ে হাসছে, তার সঙ্গে কথা বলছে। হার্শ জিজ্ঞাসা করে, তুমি আমায় এটা কেন দেখাচ্ছ? এবেল রহস্যময়ভাবে বলে, শুধু দেখতে থাকো। পরের ফ্রেমে স্কিনার শিশুটির নোটবুকে কিছু লিখছে, যেটা হয়তো কোনো প্রমাণ হতে পারে। আর এরপরের দৃশ্যে আমরা সেই হসপিটালের ওনারকে দেখতে পাই। লিল্যান্ড মালিককে বলেন, অনেকদিন পর দেখা আপনার সাথে, কিন্তু আজ আমার আপনার সাহায্য দরকার। ডক্টর স্কিনার্সের হার্ট ইমপ্ল্যান্ট সম্পর্কে আমি সব তথ্য জানতে চাই। মহিলাটি মাথা নাড়ে আর বলে, আমি জানতাম তুমি এটাই বলবে। স্কিনার সম্পর্কে আমি খুব বেশি জানি না, কিন্তু আমি তোমাকে সাহায্য করতে পারি। আবার ফ্ল্যাশব্যাক, আমরা সেই রেকর্ডিং দেখতে পাই, যেখানে একদিকে মিলিটারি পুলিশ আর অন্যদিকে স্কিনার পালানোর চেষ্টা করছে, কিন্তু সে ধরা পড়ে যায়। গোলাগুলি শুরু হয় আর স্কিনারের লাগেজে গুলি লাগে, সেখান থেকে সাদা ধোঁয়া বের হয় এবং সবাই মারা যায়। হার্শ জিজ্ঞাসা করে, তুমি কি বোঝাতে চাইছো? এবেল বলে, স্কিনার সেই সুটকেসে কিছু বহন করছিল, যেটা হাপনার সঙ্গে সম্পর্কিত। সম্ভবত সেটাই হাপনার রিএজেন্ট ছিল। এরপর এবেল বলে, কিন্তু আমার কাছে তো এর থেকেও বেশি চমকপ্রদ কিছু আছে তোমাকে বলার জন্য। ঠিক তখনই দৃশ্য বদলায়। এখানে একটা মেয়ে জানায় যে সত্যি স্কিনারের নামে একজন হার্ট ইমপ্ল্যান্ট করিয়েছিল। সে বলছে এখনও পর্যন্ত তার হার্ট সম্পর্কিত সমস্ত তথ্য এখানে রিসিভ করা হচ্ছে। সহজ কথায় এর মানে হলো তারা কোনো না কোনোভাবে তাকে ট্র্যাক করতে পারে। পরের দৃশ্যে ডাক্তার বলে, আমি খুব বেশি সাহায্য করতে পারবো না, তবে হ্যাঁ, এবং তৎক্ষণাৎ সে লিল্যান্ডের দিকে একটা চাবির মতো কিছু ছুঁড়ে দেয়। সে জানায় যে এটা আসলে একটা পেন ড্রাইভ, যার মধ্যে স্কিনারের সমস্ত তথ্য আছে, তার হার্ট ইমপ্ল্যান্ট কে করিয়েছে, কোন মুহূর্ত থেকে তাকে মনিটর করা হয়েছে, সব কিছু। পরের দৃশ্যে লিল্যান্ড যখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছে, তখন ডাক্তার তাকে বলে, তোমার বাবা সবসময় তোমার কথাই বলতেন। লিল্যান্ড বলে, সত্যি সত্যি তিনি আমার কথা বলতেন?
ডাক্তার জবাব দেয়, হ্যাঁ, তিনি সবসময় তোমার কথাই বলতেন। তুমিই সেই ব্যক্তি যে তাকে সবচেয়ে ভালোভাবে প্রতিনিধিত্ব করে। এরপর যখন তারা চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়, ডাক্তার বলে, স্কিনারকে পেলে প্রথমে এখানে নিয়ে এসো, যাতে আমি তাকে ভালোভাবে চেক করতে পারি। আর আমাদের তাকে জীবিত চাই, তাই না? পরের দৃশ্যে তারা ফিরে আসে। লিল্যান্ড বলছে, আমাকে ক্ষমা করো, আমি তোমাদের কাছ থেকে আরও একটা জিনিস লুকিয়েছি। যার পরে এক্সিল বলে, তুমি একজন গুপ্তচর, তাই তো? লিল্যান্ড বলে, তুমি কিভাবে জানলে? আর যদি জানতে তাহলে কিছু বললে না কেন? এক্সিল বলে, আমরা সবাই এখানে কোনো না কোনো কারণেই আছি, আর আমরা তোমার অবস্থা বুঝি। এটা শুনে লিল্যান্ডের চোখে জল চলে আসে, সে কাঁদতে শুরু করে। এক্সিল বলে, এখন থাম ভাই, এখন আর কাঁদিস না। এদিকে আমরা জানতে পারি যে এলেনা যখন পেন ড্রাইভটা দেখে তখন সে জানতে পারে যে এখানে কেউ স্কিনারের হার্ট মনিটর করছে। সে এখন চেষ্টা করবে সেই ব্যক্তির অবস্থান বের করতে। দৃশ্য আবার বদলে যায়। এবেল এই সময় বলছে, মজার ব্যাপার হলো এখানে যে হাপনার রিএজেন্টের টেস্টিং হয়েছিল তা আর কেউ নয়, একজন বিখ্যাত ডাক্তারের তত্ত্বাবধানে হয়েছিল। আর সেই ডাক্তার ছিল সেই জায়গায় যেখানে এক্সিল বন্দি ছিল। হার্শ বলে, তাহলে তুমি বলতে চাও যে এক্সিল তাদের প্রথম পরীক্ষক ছিল? এবেল জবাব দেয়, প্রথম নয়, কিন্তু একমাত্র পরীক্ষক যে জীবিত আছে, বাকি সবাই মারা গেছিল। ঠিক তখনই হার্শের কাছ থেকে এক্সিলের কাছে একটা ফোন আসে। হার্শ তাকে পরীক্ষাগারে ডাকছে। অন্যদিকে ক্রিস লিল্যান্ডকে জিজ্ঞাসা করে, সেই 3টি ছেলে শেষ পর্যন্ত কোথায় গিয়েছিল? লিল্যান্ড বলে, এটা নিয়ে চিন্তা করিস না। ক্রিস বলে, তাহলে তুই কাঁদছিস কেন? তোর চোখ তো একেবারে লাল হয়ে গেছে। লিল্যান্ড বলে, আমি কাঁদিনি, তুই ভুল ভাবছিস আমাকে। ঠিক তখনই এক্সিল আসে এবং বলে যে তাকে যেতে হবে, হার্শ তাকে ডেকেছে। অন্যদিকে এলেনা অবশেষে সেই অবস্থান খুঁজে পায়। সে বলে, এটা তো সেই জায়গা যেখানে পপকর্ন হ্যাকারের সঙ্গে দেখা হয়েছিল। এটা পাকিস্তানে। এলেনা বলছে, স্কিনার্সকে না পেলেও আমরা তো অন্তত তাকে ধরতেই পারি না যে তার হার্ট মনিটর করছে। ডগলাস বলে, আমি এখনই পাকিস্তানের স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করছি। কিন্তু এলেনা তাকে থামিয়ে বলে, যতক্ষণ না আমরা সেই পপকর্ন হ্যাকারকে ধরছি আমি এটা করতে দেব না। দয়া করে আমাকেও পাকিস্তানে নিয়ে চলো, আমি নিজে তার সঙ্গে লড়াই করব। ডগলাস বলে, এটা কিন্তু খুবই কঠিন কাজ হবে। এলেনা বলে, ঠিক আছে, আমি এর জন্য প্রস্তুত। পরের দৃশ্যে আমরা এক্সিলকে সেই ল্যাবে দেখতে পাই। হার্ট সব কিছু ব্যাখ্যা করছে, কিভাবে এক্সিলের ওপর হাপনার রিএজেন্টের পরীক্ষা করা হয়েছিল এবং সে একমাত্র জীবিত পরীক্ষা। এদিকে আমরা সেই কিলারকেও দেখতে পাই যে এখনও এক্সিলকেই খুঁজছে। এক্সিল বলছে, কিন্তু আমি কেন একমাত্র বেঁচে গেলাম? ঠিক তখনই সেই কিলার রাস্তার মাঝখানে লাফ দেয়। তার হাতে একটা গ্রেনেড, সে এটা তার সামনে খুলে ছুঁড়ে মারে। এক্সিল বলছে, ঠিক আছে, তোমরা চিন্তা করো না, আমি ওখানে তাড়াতাড়ি পৌঁছে যাব। অন্যদিকে আমরা এখন একটা বিমান দেখতে পাই যার মধ্যে এলেনা এবং ডগলাস রয়েছে। তারা পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে এক্সিল ট্রাফিক জ্যামে আটকে পড়েছে, কারণ হাইওয়েতে একটা বোমা বিস্ফোরণ হয়েছে। আর সেই বিস্ফোরণের দিক থেকে কিলার এক্সিলের দিকেই এগিয়ে আসছে। আর এখানেই শেষ হয় এপিসোড 10। পরের এপিসোডটি কিন্তু খুবই রোমাঞ্চকর হবে, যেটা দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।